হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব ছায়া প্রকাশনীর বিশেষ সংযোজনী যে বইটি আছে সেখান থেকে এমসিকিউ সমাধান। আজকে আমরা করছি বৃত্তীয় গতি। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1, বৃত্তীয় গতি অধ্যায় থেকে 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগ যথাক্রমে ω1, ω2 এবং ω3, সেক্ষেত্রে কোনটা সঠিক হবে? 4টা অপশান দেওয়া আছে, তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, তাই তো? তাহলে দেখো যে ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগ আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে ঘড়ির সেকেন্ডের কাঁটা হোক, মিনিটের কাঁটা হোক কিংবা ঘন্টার কাঁটা হোক, একবার পূর্ণ আবর্তন করলে যে কৌণিক স্মরণ করে সেটা হচ্ছে 2π, তাই না? আর সেকেন্ডের কাঁটা সেই পথ অতিক্রম করে কত 60 সেকেন্ডে, মিনিটের কাঁটা 60 মিনিট অর্থাৎ 60 × 60 সেকেন্ডে এবং ঘন্টার কাঁটা 12 ঘন্টায়। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কৌণিক বেগটা বের করতে হবে। তাহলে আমি লিখব যে আমরা জানি কৌণিক বেগ ω θ/t। এরপরে দেখো যে সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ আমরা বের করব। প্রথমে সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ ω সমান এটাকে বললাম ω1 সমান কী হবে? কৌণিক দূরত্ব 2π, সময় 60 সেকেন্ড। 60 সেকেন্ডে অর্থাৎ 1 মিনিটে সেটা একবার পূর্ণ আবর্তন করে, এটাকে কাটাকাটি করলে হচ্ছে আমাদের π/30। এরপরে আমরা করব মিনিটের কাঁটার কৌণিক বেগ। মিনিটের কাঁটার কৌণিক বেগ, এটাকে বললাম ω2। এটা সমান হবে 2π, মিনিটের কাঁটা 60 মিনিটে, তাহলে এটাকে সেকেন্ডে করতে হবে। আচ্ছা, এগুলো রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ইউনিট। তাহলে এটা দিয়ে কেটে যাবে 30, তাই তো? তাহলে হবে π/1800 রেডিয়ান পার সেকেন্ড। তারপরে ঘন্টার কাঁটার কৌণিক বেগ, এটাকে ধরলাম ω3। এটা সমান হবে 2π ঘন্টার কাঁটা 12 ঘন্টায় পূর্ণ দোলনটা সম্পন্ন করে, তাহলে 12 × 60 × 60। এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে 6 6 6, π/216 হয়। 6 6 36, 36 36 18 3 21, আর 2টো 0, এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো এইখানে পাইকে 30 দিয়ে ভাগ, এখানে পাইকে 1800 দিয়ে ভাগ, এখানে পাইকে 221,600 দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে বড়, তারপরে এটা। তো আমাদের হবে কি ω1 > ω2 > ω3, তাই না? তো এটা আছে কোন অপশানে? অপশান ডি। ঠিক আছে, এটা হলো আমাদের অপশান ডি। আমরা করবো কোশ্চেন নম্বর 2, বক্রপথে সমকৌণিক বেগে গতিশীল একটি কণার গতির ক্ষেত্রে নিম্নের কোন রাশিটি ধ্রুবক থাকে? বক্রপথে যখন সমকৌণিক বেগে কোনো বস্তু ঘূর্ণনশীল। কোশ্চেন নম্বর 2, এটা একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে কোনো কণার সমকৌণিক বেগ, এর যে ω সেটা সমান। সমকৌণিক বেগে এরকম বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরে, তাহলে সমকৌণিক বেগে যখন ঘুরবে কোন রাশিটি ধ্রুবক হবে, তাই না? আমাদের সেটা বের করতে বলেছে। তাহলে যেহেতু বলেই দিয়েছে যে কণাটার সমকৌণিক বেগ, এই একটা পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে যখন বস্তুটি ঘুরবে, এখানে সমকৌণিক বেগ যদি ধ্রুবক হয় তাহলে রৈখিক বেগও হবে ধ্রুবক। তাহলে লিখব আমরা কণাটির কৌণিক বেগ
ধ্রুবক হলে রৈখিক বেগ ও ধ্রুবক হবে। এই একটা পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে যখন কণাটা ঘুরবে তাহলেই এই ঘটনাটা ঘটে। কৌণিক বেগ যদি ধ্রুবক হয় তাহলে রৈখিক বেগও ধ্রুবক হবে। কিন্তু যদি আমরা দেখি বেগ, রৈখিক বেগের এইখানে ডাইরেকশন এদিকে, এইখানে ডাইরেকশন এদিকে, এইখানে ডাইরেকশন এদিকে, তাহলে বেগের ডাইরেকশন কিন্তু পরিবর্তনশীল। বেগ একটা ভেক্টর রাশি, তাই বেগও পরিবর্তনশীল। বেগ পরিবর্তন হলে ত্বরণ পরিবর্তনশীল, ত্বরণ পরিবর্তনশীল হলে বল পরিবর্তনশীল। তাই আমরা বলতে পারি শুধুমাত্র সমকোণিক বেগে ঘূর্ণনশীল বস্তু কণার ক্ষেত্রে দ্রুতি হবে ধ্রুবক। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান এ। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 3। একটি অসমবৃত্তীয় গতিতে, এখানে 4টা অপশান দেওয়া আছে। ত্বরণ সর্বদা কেন্দ্রের অভিমুখে ক্রিয়াশীল, ত্বরণ সর্বদা স্পর্শকের অভিমুখে ক্রিয়াশীল, ত্বরণ স্পর্শকের সঙ্গে এক কোণে ক্রিয়াশীল, ত্বরণ ধ্রুবক থাকে। অসমবৃত্তীয় গতিতে যখন কোনো বস্তু ঘূর্ণনশীল, সেই ক্ষেত্রে তার যে ত্বরণ, 3 নম্বর আমরা লিখব একটি বস্তু, একটি কণা অসমবৃত্তীয় গতিতে একটি কণা অসমবৃত্তীয় গতিতে ঘূর্ণনশীল হলে সেই ক্ষেত্রে তার কি ধরনের ত্বরণ কাজ করতে পারে। এটা হচ্ছে বস্তু কণা যেটা অসম কৌণিক বেগ ওমেগা নিয়ে ঘুরছে, তাই না? এখানে বলে দিয়েছে অসমবৃত্তীয় গতিতে। আচ্ছা, তাহলে যদি ওমেগাটা অসম হয় তাহলে ভিটাও অসম হবে, তাই না? তাহলে ভিটাও অসম হবে। এখন কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা জানি যে কণাটার উপর যদি ভি সুষমও থাকতো বা ওমেগা সুষমও থাকতো, তাহলে অভিকেন্দ্র ত্বরণ সবসময় কাজ করে কেন্দ্রের অভিমুখে। এটাকে আমি বললাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এসি। এবং দ্রুতি অসম হওয়ার জন্য টেনজেন্সিয়াল ত্বরণ কাজ করে টেনজেন্টস বরাবর। তাহলে এখানে যে টেনজেন্সিয়াল ত্বরণ কাজ করবে সেটা কাজ করবে এই বরাবর। এটাকে আমি বললাম এটি। ওকে, তো এই দুটো ত্বরণের সাপেক্ষে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এবং টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন এর সাপেক্ষে কণাটার যে নেট ত্বরণ হবে সেটা এই বরাবর থাকবে, সেটা উল্লম্বের সঙ্গে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল থিটাতে থাকবে। এটাই আমাদের বের করতে বলছে যে অসমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান বস্তুর জন্য ত্বরণ স্পর্শকের সঙ্গে এক কোণে ক্রিয়াশীল হয়। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অপশান সি। এখানে 2 ধরনের ত্বরণ কাজ করছে। তাই কোশ্চেন নম্বর 4। একটি মোটর গাড়ি উল্লম্ব তলে উত্তলাকৃতি পথে চললে যাত্রীরা নিজেদের হালকা অনুভব করবে, ভারী অনুভব করবে, একই ওজন অনুভব করবে। ত্বরণের ক্ষেত্রে ভারী ও মন্দনের ক্ষেত্রে হালকা অনুভব করবে। তাহলে দেখো এই ছবিটা কেমন হবে, যে এরকম একটা উল্লম্ব পথ, এই পথের মধ্যে এই কন্ডিশনটা যদি আমরা বিবেচনা করি তাহলে যাত্রীর যে ওজন ডব্লিউ সেটা কাজ করে নিচের দিকে, প্রতিক্রিয়া বল কাজ করে উপরের দিকে। তো এই অবস্থায় যাত্রীদের যে ওজন বল, যার জন্য যাত্রীরা নিজের ওজনটাকে অনুভব করতে পারে, সেটা কি? সেটা হচ্ছে এই আর এর জন্য। কিন্তু এই পথটা তো বৃত্তাকার, তাহলে এই পথটা বৃত্তাকার হওয়ার জন্য এখানে একটা অভিকেন্দ্র বলের দরকার পড়বে। যেহেতু আমাদের পথটা বৃত্তাকার, তাই এই যে অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলের যোগান দিবে কে? এই অভিকেন্দ্র বলের যোগান দিবে আবার ওমেগা মাইনাস আর। তাহলে ওমেগাটা নিশ্চয়ই এখানে, ডাব্লুটা নিশ্চয়ই এখানে বড়, তাহলে ডাব্লু মাইনাস আর এখানে অভিকেন্দ্র বলের যোগান দিবে। অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, ধরলাম এই বৃত্তপথের ব্যাসার্ধ হলো আর, তাই না? তাহলে দেখো যে ওমেগা ডাব্লু মাইনাস আর ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। এরপর
তাহলে আমাদের যে প্রতিক্রিয়া বল আর সেটা সমান সমান কী হবে ডব্লু মাইনাস এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ আমরা যে ওজনটা অনুভব করতে পারতাম সেখান থেকে সামথিং কী হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তো আমরা ওজন অনুভব করি কার জন্য? প্রতিক্রিয়া বলের জন্য। কিন্তু এইরকম উল্লম্ব পথ বরাবর যখন আমরা গাড়িতে পরিভ্রমণ করি সেই ক্ষেত্রে আমাদের যে প্রতিক্রিয়া বল সেটা ডব্লু থেকে কিছুটা কমে যায়, যার জন্য আমরা নিজেদেরকে হালকা অনুভব করব। তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলবে? হালকা অনুভব করব, এটা হচ্ছে আমাদের অপশান এ, 4 নম্বর অপশান এ। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 5। সমতল রাস্তায় একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে চললে 18 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ বাঁক নিতে পারবে? সর্বোচ্চ বেগ আমাদের বের করতে বলেছে। রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং জিও দেওয়া আছে। কোশ্চেন নম্বর 5 আমরা জানি ম্যাক্সিমাম বেগ ভিএম ইজিক্যাল টু রুট ওভার মিউ আর জি। হ্যাঁ, ম্যাক্সিমাম বেগ ভিএম ইজিক্যাল টু রুট ওভার মিউ আর জি। এবার আমরা শুধু মানগুলো বসাবো, তাহলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। রুট ওভার মিউ কত? 0.2, আর কত? ব্যাসার্ধটাই দেওয়া আছে 18, আর আমাদের জি দেওয়া আছে 10। এগুলো যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাবো হবে 36, এটা হবে 6, তাহলে মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, অপশান সি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 6। একজন সাইকেল আরোহী 5 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে গতিশীল। উল্লম্বের সঙ্গে সাইকেল আরোহীর নতি কত হবে? এটাও থিওরিটিক কোশ্চেন। আমরা জানি যে সাইকেল আরোহী এরকম বৃত্তাকার পথে যখন সাইকেল আরোহী বাঁক নেওয়ার সময় নিজেকে থিটা কোণে হেলিয়ে নেয়। হ্যাঁ, উল্লম্বের সঙ্গে এই থিটা কোণে হেলিয়ে নেয়, এটা হচ্ছে আমাদের কোণ থিটা, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে প্রতিক্রিয়া বলের আমরা দুটো উপাংশ পাই, এই দিকটাকে বলবো আর কস থিটা, এই দিকটাকে আমরা বলবো আর সাইন থিটা, তাই না? তো এই যে আর কস থিটা উপাংশটা সেটা এম জিকে প্রশমিত করে, এবং আর সাইন থিটা উপাংশটা কি যোগান দেয়? অভিকেন্দ্র বলের যোগান দেয়। এই উপাংশটা কি যোগান দিবে? অভিকেন্দ্র বলের যোগান দিবে। অভিকেন্দ্র বল সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা লিখতে পারি অতএব আর কস থিটা ইজিক্যাল টু এম জি, যদি সাইকেলের ভর এম হয়, হ্যাঁ, আর সাইন থিটা ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। 2 ডিভাইডেড বাই যদি 1 করে দিই তাহলে আমরা পাবো আর সাইন থিটা বাই আর কস থিটা ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এম জি। এখানে পাচ্ছি টেন থিটা ইজিক্যাল টু ভি স্কোয়ার, এম কেটে গেল, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম টেন থিটা সমান সমান এই যে থিটা, টেন থিটা রূপে যদি বের করি তাহলে পাবো ভি স্কোয়ার বাই আর জি। এটাই আমাদের বের করতে বলছে আরোহীর নতি থিটাটা কত, তাই না? তাহলে আমরা লিখব টেন থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি। এরপরে মানগুলো দেওয়াই আছে। টেন থিটা সমান সমান ভি কত? 5 স্কোয়ার, আর কত? 20, জি এর মান 10। তাহলে হচ্ছে 5 5 25 বাই 20 ইন্টু 10, এটাকে কেটে দিব। তাহলে আমাদের হচ্ছে এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 4 20, তাহলে হলো 5 বাই, আচ্ছা আরেকবার তো কাটবে, এটা দিয়ে এটাকে কেটে দিব 2, তাহলে 1/8। তাহলে থিটা সমান সমান 10 ইনভার্স 1/8। এটা কোন অপশানে আছে? অপশান ডি।
6 নম্বর হয়ে গেল আমাদের অপশন ডি। ওকে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 7। সঠিক বিকল্পটি নির্বাচন করো। কোনো বৃত্তীয় গতির ক্ষেত্রে অপকেন্দ্র বল বেগের দিক পরিবর্তন করে, অপকেন্দ্র বল বেগের মান পরিবর্তন করে, স্পর্শক বরাবর বল বেগের দিক পরিবর্তন করে, স্পর্শক বরাবর বল বেগের মান পরিবর্তন করে। খুবই সহজ অঙ্ক। আমরা জানি অপকেন্দ্র বল বেগের দিক ও মান কোনোটি পরিবর্তন করতে পারে না, তাই না? কারণ অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল পরস্পরকে নেগলেক্ট করে যায়। আর স্পর্শক বরাবর বল বেগের দিক পরিবর্তন করতে পারবো না, কারণ স্পর্শক বরাবর প্রযুক্ত বল বেগের দিকেই তো প্রযুক্ত হয়। বেগও যেদিকে থাকে স্পর্শক বরাবর বলও সেদিকে থাকে। তাহলে স্পর্শক বরাবর বল যদি প্রযুক্ত হয় তাহলে সেটা বেগের মান পরিবর্তন করতে পারবে। কোশ্চেন নম্বর 7, তাহলে এটার হবে আমাদের অপশান ডি, স্পর্শক বরাবর বল বেগের মান পরিবর্তন করতে পারবে। এটা হচ্ছে আমাদের বৃত্তীয় গতি, বস্তু কেন্দ্রবিন্দু ও। প্রথমত হচ্ছে অভিকেন্দ্র বল কাজ করে ভিতরের দিকে, অপকেন্দ্র বল কাজ করে বাইরের দিকে, তাই না? এটাকে বললাম এফ আর এটাকে বললাম এফ ড্যাশ। যেহেতু এফ ও এফ ড্যাশ একে অপরের অপোজিট, তাই এদের দ্বারা বেগের মান ও দিক কোনো কিছুই পরিবর্তন হয় না। এবং স্পর্শক বরাবর বল, এবার যদি আমি এই পয়েন্টে বল প্রয়োগ করি, তাই না? এই পয়েন্টে বল প্রয়োগ করি স্পর্শক বরাবর বল, তাহলে এফ এর ডাইরেকশন এদিকে, আবার আমাদের যে রৈখিক বেগ তারও ডাইরেকশন হয় স্পর্শক বরাবর। তাহলে এই বল বেগের দিক পরিবর্তন করতে পারবে না, কিন্তু স্পর্শক বরাবর বল প্রযুক্ত হলে বস্তুর ত্বরণ বৃদ্ধি পাবে, ফলে বেগের মান পরিবর্তন হবে। তাই হবে আমাদের অপশান 7 নম্বরের অপশান ডি। ওকে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 8। 16 কেজি ভরের একটি পাথরকে 144 মিটার দীর্ঘ একটি দড়ির এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। দড়ির সর্বোচ্চ টান 16 নিউটন। সুতো না ছিঁড়ে পাথরটিকে সর্বোচ্চ যে বেগে ঘোরানো যাবে তা হলো, কেন? 16 কেজি ভর, 144 মিটার দীর্ঘ দড়ি, তার সর্বোচ্চ টান এত, আমাদের বেগ বের করতে হবে। খুবই সহজ অঙ্ক। একটা সুতোয় বেঁধে যখন কোনো একটা বস্তুকে আমরা ঘোরাবো, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন কেন্দ্র। এখান থেকে একটা দড়ির সাহায্যে এই একটা বস্তুকে আমরা এরকম করে ঘোরাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা হলো আমাদের কেন্দ্র ও। তো এই বস্তুটা যখন এইভাবে বৃত্তাকার পথে ঘুরবে, তার উপর অপকেন্দ্র বল কাজ করবে বাইরের দিকে, সেটাকে বললাম এফ, এবং টান বল, দড়ির টান কাজ করবে ভিতরের দিকে। এই দুটো বল যতক্ষণ পরস্পরের সমান থাকবে ততক্ষণ দড়িটা ছিঁড়ে যাবে না, তাই না? তাহলে আমরা লিখতে পারি, আবার আমরা জানি অপকেন্দ্র বল এফ সমান সমান কি এম ভি স্কোয়ার বাই আর, তাই তো? এটা হচ্ছে কোশ্চেন নম্বর 8। তাহলে আমরা লিখব যে দড়ি ছিঁড়ে না যাওয়া পর্যন্ত সুতো, আচ্ছা এখানে সুতো দেওয়া আছে, সুতো তয় ওকার, সুতো না ছিঁড়ে যাওয়া পর্যন্ত, সুতো না ছিঁড়ে যাওয়া পর্যন্ত আমাদের টি টান বল সমান সমান হবে এফ বলের সমান, এফ অর্থাৎ অপকেন্দ্র বল এটা। তাহলে টি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। আমাদের বের করতে হবে ভি স্কোয়ার সমান সমান হচ্ছে টি আর বাই এম, বা ভি ইজিক্যাল টু রুট ওভার টি আর বাই এম। এবার এই মানগুলো দেওয়া আছে, দেখো টি সমান সমান কত 16, আর সমান সমান কত 144, আর এম সমান সমান কত 16, টি সমান সমান 16 দুটোই 16 ছিল। তাহলে 16 কেটে যাবে, 144 রুট ওভার হচ্ছে 12। তো আমাদের উত্তর হয়ে গেল ভি কত 12 মিটার পার সেকেন্ড। এটা অপশান এ। ওকে,
এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9। M1 ও M2 ভর বিশিষ্ট দুটি গাড়ি যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। একবার সম্পূর্ণ বৃত্তপথে ঘুরতে তাদের একই সময় লাগে, এদের কৌণিক বেগের অনুপাত কত? একদম ইজি অঙ্ক। আমরা জানি 9 নম্বর, কোনো একটা বস্তু বৃত্তাকার পথে যখন পরিভ্রমণ করে, সেটা ছোট ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করুক কিংবা বড় ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করুক, তার কৌণিক সরণ সব সময় হবে 2π। ধরলাম এটা বৃত্তের কেন্দ্র, একটা বস্তু এই বরাবর পরিভ্রমণ করছে যার ব্যাসার্ধ r। তাহলে একবার পূর্ণচক্কর করলে সে তার যে কৌণিক সরণ থিটা সেটা হবে 2π, তাই না, 360 ডিগ্রি। আর এটাই যদি এটা ব্যাসার্ধটাকে বললাম R1, এটাই যদি একটা বড় ব্যাসার্ধ বৃত্ত আমরা নিতাম, এটা হচ্ছে আমাদের R2। এ যদি একবার পূর্ণ চক্কর মারে এই পথ বরাবর, তাহলেও তার যে কৌণিক সরণ থিটা হবে এটাও হবে 2π। কৌণিক সরণ এর কোনো পরিবর্তন ঘটবে না, এটাও হবে 2π। আবার এটা দেওয়া আছে যে এদের পর্যায়কালটা সমান। হ্যাঁ, এই 2π দূরত্ব এটাও যদি যায় t সময়ে, তাহলে এটাও যাবে t সময়ে। তাহলে আমাদের এখানে থিটা হচ্ছে কত? 2π দুটো ক্ষেত্রেই। আবার পর্যায়কাল কত? পর্যায়কাল দুটো ক্ষেত্রেই পর্যায়কাল হচ্ছে t। তাহলে আমরা লিখতে পারি ω1 = 2π/t। আবার ω2 প্রথম বৃত্তের ক্ষেত্রে কৌণিক বেগকে ω1, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমি ধরলাম ω2, এটাও হবে 2π/t। তাহলে ω1 ω2 করলে হবে আমাদের 1:1, তাই না? এগুলো পরস্পর কেটে যাবে। এটা হলো আমাদের অপশান, যেহেতু একই রাশিগুলো আছে কেটে যাবে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও। এটা হলো আমাদের 9-এর অপশান সি। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 10। একটি কণা ক্রম হ্রাসমান বেগ নিয়ে বৃত্তপথে গতিশীল। সঠিক উত্তরটি নির্বাচন করো। কি কি অপশান দেওয়া আছে? ব্যাসার্ধ বরাবর ত্বরণের মান হ্রাস পাবে, কণার কৌণিক দ্রুতি হ্রাস পাবে, কণাটি অসমবৃত্তীয় গতি সম্পন্ন। সব বিকল্পগুলি সঠিক। এখানে সব বিকল্পগুলি সঠিক হবে যদি কণা ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলে, অর্থাৎ বেগ পরিবর্তনশীল। তাহলে ত্বরণ, ব্যাসার্ধ বরাবর যে ত্বরণ অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ, সেটাও হবে পরিবর্তনশীল। তাহলে আমরা লিখব যদি কণা ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলে অর্থাৎ ভি পরিবর্তনশীল। এবার আমরা জানি যে ব্যাসার্ধ বরাবর যে ত্বরণ অভিকেন্দ্র ত্বরণ AC, সেটা হয় v²/r। তাহলে এটা হবে পরিবর্তনশীল। হ্যাঁ, ভি পরিবর্তনশীল হলে AC হবে পরিবর্তনশীল। আর আমাদের কণার কৌণিক দ্রুতি হ্রাস পাবে। হ্যাঁ, কৌণিক যদি ভি হ্রাস পেয়ে যায় তাহলে কৌণিক দ্রুতিও হ্রাস পাবে। আমরা জানি ভি ইজিক্যাল টু কী হয়? ভি ইজিক্যাল টু হয় ω/r। তাহলে ওমেগা সমান কি? v/r। ভি যদি পরিবর্তনশীল হয় তাহলে ওমেগাও পরিবর্তনশীল, ওমেগাটাকেও পেলাম আমরা পরিবর্তনশীল, তাই না? ওমেগাটাও পরিবর্তনশীল। যদি ভি পরিবর্তনশীল হয় তাহলে ওমেগাটাও হবে পরিবর্তনশীল। এরপরে আমরা দেখব কণাটি অসমবৃত্তীয় গতি সম্পন্ন। হ্যাঁ, কণাটার যেহেতু ভি পরিবর্তনশীল, ওমেগা পরিবর্তনশীল, তাহলে এটাকে আমরা বলবো অসমবৃত্তীয় গতি সম্পন্ন। তাহলে এটা হবে অপশান ডি, সব বিকল্পগুলোই সঠিক। 10-এর ডি, সব বিকল্পগুলো সঠিক। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 11। একটি পাখা 1500 RPM কৌণিক বেগে ঘুরছে। সুইচ অফ করা হলে পাখাটি সমমন্দনে চলে তারপরে থেমে যাবে 150 বার ঘুরে। সুইচ অফ করার পর পাখাটি থামতে কত সময় লাগবে? এই যে পাখাটি থেমে গেছে সেখানে টিটা কত আমাদের বের করতে বলেছে। এখানে পাখাটার প্রাথমিক কৌণিক বেগ দেওয়া আছে। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিচ্ছি কিসে? RPM-এ। সেখান থেকে আমাকে আগে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। রেডিয়ান পার সেকেন্ড, কোশ্চেন নম্বর 11। আমাদের ওমেগা কিসে দেওয়া আছে? আমাদের ওমেগা দেওয়া আছে হচ্ছে 1500 RPM-এ। এটাকে আগে আমরা 1500 RPM-এ দেওয়া আছে, এটাকে আগে আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসবো। 1500
ইন্টু 2 পাই, এটা করে মিনিট, তাহলে 60। তাহলে এটা শূন্য কাটলাম, এটা দিয়ে এটাকে কেটে দিলাম 3, এটা দিয়ে এটাকে কেটে দেব, তাহলে হচ্ছে আমাদের 3 দিয়ে 5 0 50, তাহলে হলো আমাদের 50 পাই। ওকে, তো আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হচ্ছে ওমেগা, কৌণিক বেগ ওমেগা 50 রেডিয়ান পার সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। আর যেহেতু বস্তুটা থেমে যাবে, তাই ওমেগা 2টা কত হবে? ওমেগা 2টা হয়ে যাবে 0, তাই না? ওমেগা 2টা হয়ে যাবে 0। আর আমাদের কি দেওয়া আছে? আমাদের হচ্ছে থিটাটা বের করে নিতে হবে। সুইচ অফ করার পর পাখাটা বলেছে 150 বার আবর্তন করার পর থেমে যাবে। তাহলে যদি আমরা নাম্বার অফ রেভলিউশনটা জানতে পারি, তাহলে ওই ক্ষেত্রে কতটা কৌণিক সরণ হয় সেটাও আমরা বের করতে পারি, তাই না? এইভাবে যে একবার আবর্তনে কত কৌণিক সরণ হয়? একবার আবর্তনে কৌণিক সরণ হয় কত? 2 পাই। তাহলে n বার, আচ্ছা একবার আবর্তনে কৌণিক সরণ, তাহলে n বার আবর্তনে কৌণিক সরণ n ইন্টু 2 পাই, এইভাবে আমরা বের করে নিব। তাহলে আমাদের থিটা সমান হয়ে যাবে কত দেওয়া আছে? 150 ইন্টু 2 পাই সমান 300 পাই রেড। এটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। এবার দেখো, বস্তুটার প্রাথমিক গতিবেগ ছিল এটা, অন্তিম গতিবেগ হলো এটা, কণার সরণ এটা। এখান থেকে আমাদের বের করতে হবে কণাটা এই যে প্রাথমিক একটা নির্দিষ্ট বেগে আবর্তনশীল ছিল, পরে স্থির হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই কণার মন্দন হয়েছে, সেই মন্দনের মান আগে আমাদের বের করতে হবে। তাই আমরা লিখব ওমেগা 2 স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা 1 স্কোয়ার মাইনাস 2 আলফা থিটা। ওকে, এখান থেকে আমরা আলফা বের করতে পারবো। ওমেগা 2 কত? মানে এটা আমরা রৈখিক গতির ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, মন্দনের জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করলো। এই ফর্মুলাটার সিমিলারিটিস হচ্ছে এটা হচ্ছে 0। ওমেগা 1 হয়ে যাচ্ছে আমাদের 50 পাই এর স্কোয়ার, আর 2 আলফা আমরা বের করব, থিটা হচ্ছে 300 পাই। তো এইটাকে এদিকে নিয়ে আসলাম 2, আচ্ছা 300 600 পাই আর একটা আলফা, আর এটা হচ্ছে 50, 5 5 2500 পাই এর স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা আলফা বের করব। আলফা ইজিক্যাল টু 2500 পাই স্কোয়ার বাই 600 পাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মান আসে সেটা হচ্ছে আলফা এর মান 25 পাই বাই 6। হ্যাঁ, এই শূন্য কেটে যাবে, এই পাই কেটে যাবে, তাহলে হচ্ছে 25 পাই বাই 6। ওকে, 25 পাই বাই 6 আমরা পেয়ে গেলাম আলফা এর মান। আমাদের বের করতে হবে হচ্ছে সময়টা, তাহলে এখানে করছি। তো আমরা আলফা পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমরা যে সমীকরণ ব্যবহার করে এই টিটা পেতে পারি তা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে এই সমীকরণটা হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এ টি, তাই না? তাহলে এখানে হবে আমাদের কি ওমেগা 2 ইজিক্যাল টু ওমেগা 1 মাইনাস আলফা টি। ওমেগা 2টা কত? 0। ওমেগা 1 কত? ওমেগা 1 50 পাই মাইনাস আলফাটা আমরা বের করলাম, সেটা হচ্ছে দেখো কত? 25 পাই বাই 6। আমরা টিটা বের করবো, তাহলে এই পার্টটাকে এদিকে নিয়ে আসলাম। 25 পাই বাই 6 টি ইজিক্যাল টু হচ্ছে আমাদের 50 পাই। এখান থেকে টি ক্যালকুলেশন করলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে 12 সেকেন্ড, তাই না? হ্যাঁ, এই পার্টটা নিয়ে যাবো উপরে। আচ্ছা, ক্যালকুলেশনটা করেই দিই। 50 পাই ইন্টু 6 বাই 25 পাই, এটা দিয়ে এটাকে কেটে দিব, 2 সমান 12 সেকেন্ড। আচ্ছা, 12 সেকেন্ড কোন অপশানে ছিল? আমাদের কোশ্চেন নম্বর এটা 11, তাই তো? 12 সেকেন্ড, অপশান সি।
তাহলে এটা হচ্ছে অপশান সি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। এক তো লাইন নাই, হ্যাঁ, আমি হচ্ছে যে চার্জার লাইট দিয়ে ক্লাসটা করাচ্ছিলাম, দেখি কেমন হয়। তাহলে যদি ক্লাসটি বোঝা যায় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।